হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফিজিক্স আড্ডা। আজকে আমরা এই চ্যানেলে ডিসকাস করব লাস্ট টাইম সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ, এবং এই চ্যাপ্টারে সমস্ত ধরনের নিউমেরিক্যালস এবং থিওরি আজ আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং এই ভিডিওটা সবথেকে বেশি ইনফরমেটিভ হবে এবং খুব বেশি পরিমাণ ক্লাস 10 এবং 2027-এর যে মাধ্যমিক ব্যাচ আছে তাদের জন্য খুব বেশি লেভেলে ইম্পর্টেন্ট। আমি আদিত্য দে, আমি তোমাদের আদিত্য স্যার, আমি তোমাদের সাথে রয়েছি এই ভিডিওতে। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে, ফার্স্ট অফ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে তিনটে জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে চাপ, আয়তন আর উষ্ণতা। এই তিনটে ভৌত রাশি আমাদের এই চ্যাপ্টারের জন্য সব থেকে মুখ্য ভূমিকা পালন করবে। এবং আমরা এই চ্যাপ্টারে দেখব যে এই যে তিনটে রাশি রয়েছে, এই তিনটে রাশির মধ্যে সম্পর্ক, এবং এই সম্পর্কটা গ্যাসের ক্ষেত্রে কিরকম হয় সেটাই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল চাপ কি? আমরা ছোটবেলা থেকে পড়েছি চাপ মানে হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করলে যেটা যে হয়ে থাকে, যে ঘটনা ঘটে তাকে বলে আমরা চাপ, বা যে ভৌত রাশি হয়ে যায় না প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলে থাকি, তাই তো? তা এইবার হচ্ছে গ্যাসের চাপ। এটা তো আমরা নর্মাল চাপ জানি, এবার গ্যাসের চাপ কি? গ্যাসের চাপ হচ্ছে, ধরো এই একটা আমাদের কন্টেনার রয়েছে এবং এর মধ্যে আমি গ্যাস রেখে দিয়েছি। এইবার এই যে গ্যাসের অণুগুলো রয়েছে, এখানে অসংখ্য অণু রয়েছে। এই গ্যাসের অণুগুলো এই যে গ্যাসের যে এই যে পাত্রটা রয়েছে, এই পাত্রের দেওয়ালের উপর যে লম্বভাবে চাপ প্রয়োগ বল প্রয়োগ করছে, এইটাকেই আমরা বলছি গ্যাসের চাপ। কি বলছি? যে পাত্রের দেওয়ালের উপর গ্যাসের অণুগুলি যে লম্বভাবে বল প্রয়োগ করে থাকে তাকে আমরা কি বলি? গ্যাসের একক ক্ষেত্রফলের উপর যে লম্বভাবে বল প্রয়োগ করে থাকে তাকে আমরা বলি গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ কাকে বলে? লিখতে বলে আমাদের কি লিখবো? কি লিখবো আমরা? গ্যাসের চাপ বলে লম্ব ভাবে গ্যাসের অণু দ্বারা প্রযুক্ত বলকে বলবো গ্যাসের চাপ। মানে কি? আমরা সূত্র পড়েছিলাম যেটা, সেটা কি? যে P is equal to F by A। মানে কি? চাপ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলি আমরা চাপ, তাই তো? তার মানে কি? সে চাপের সঙ্গে ক্ষেত্রফল সম্পর্ক, ব্যস্তমানের সম্পর্ক, তার মানে কি? যত ক্ষেত্রফল ছোট হবে চাপ তত বেশি হবে। তো এইখান থেকে মানে মোটামুটি আমাদের চাপের আমরা যে সূত্র পড়ে থাকি সেই সূত্র এখানেও প্রযোজ্য হয়। এবং এখানে আমাদের আরেকটা সূত্র আমরা যেটা পড়েছিলাম সেটা প্রেসারের, সেটা হচ্ছে P is equal to H rho G। H rho G মানে কি? যে ধরো আমার এই যে ভূমি রয়েছে এখান থেকে একটা উঁচু একটা জায়গাতে সাপোজ একটা বস্তু রয়েছে, এবং এই বস্তু মানে এখানে একটা তরল রয়েছে বা এখানে একটা ধরো গ্যাস পদার্থ রয়েছে। এই গ্যাসের পদার্থের উপর কত পরিমাণ চাপ হবে, বা কোন একটা জিনিস গভীরতায় রয়েছে, কোনো একটা গভীরতায় রয়েছে, এর উপর যে কত চাপ হবে সেটার কিভাবে মান নির্ণয় করি? আমরা এইটার মাধ্যমে বের করি, নির্ণয় করি। যেখানে এইচটা কি? উচ্চতা বা গভীরতাকে বোঝায়, উচ্চতা বা গভীরতাকে বোঝায়। রোটা কি বোঝায়? এটাকে বলে রো। রোটা কি বোঝাচ্ছে? ঘনত্ব, ঘনত্বকে বোঝাচ্ছে। এবং জি কি বোঝাচ্ছে?
অভিকর্ষজ ত্বরণ। ত্বরণ। আর পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ কত আমরা জানি, ডি এর ভ্যালু কত পৃথিবীর জন্য, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটা হচ্ছে এসআই তে, আর সিজিএস এ যদি হয় সেটা সেক্ষেত্রে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, তাই তো? এই পার্টটা আমরা জানি, তাই তো? এটা আমাদের বেসিক কনসেপ্ট। এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট হচ্ছে আমাদের এইটা, যে চাপ কাকে বলে এবং চাপ কিভাবে আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে, এইবার যদি আমরা এতক্ষণ চাপটা বুঝতে পারলাম, চাপ জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে গ্যাসের চাপ ক্ষেত্রে কি, যে গ্যাসের চাপ বলতে যে একটা, মানে আমাকে যদি কোনো একটা গ্যাসকে রাখতে হয়, গ্যাসকে তো আমরা নরমাল করে রাখতে পারি না, কারণ গ্যাসের চারিদিকে তো গ্যাস রয়েছে। এবার যদি আমাকে কোনো একটা পার্টিকুলার গ্যাসকে দেখতে হয়, তাহলে আমি তাকে একটা পাত্রের মধ্যে রাখতে হবে, এবং সেই পাত্রের মধ্যে রাখার ফলে এই পাত্রের যে পাত্রের মধ্যে আমি রাখলাম, এর ফলে কি হচ্ছে, যে অণুগুলো চলাফেরা করছে, এই অণুগুলো যে চলাফেরা করছে, এবং এই চলাফেরা করার সময় কি, এরা ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়া মানে আলটিমেটলি এটা বল প্রয়োগ করছে। এই যে বল প্রয়োগ করছে, এবং তার ফলে কি এই জায়গাটা একটা টেনশন তৈরি হচ্ছে বা চাপ তৈরি হচ্ছে, মানে একটা কি বলবো, এখানে বল প্রয়োগ হচ্ছে, এবং এই বল প্রয়োগ হওয়ার ফলে কি হচ্ছে, এখানে তুই খুব অল্প সময় যদি বল প্রয়োগ করে সেটাকে আমরা চাপ বলি। তা এই যে গ্যাসের যে অণুগুলো সেগুলো তো খুব ছোট, এবং তারা যেখানে ধাক্কাটা খাবে সেখানটা তো জায়গাটা খুব ছোট হবে এবং তার এরিয়াটা খুব ছোট হবে। তো তাহলে কি সেখানে চাপ উৎপন্ন হবে, কারণ কি বলেছে, আমরা কি পড়েছি, চাপ ইকুয়াল টু কি, ফোর্স পার ইউনিট এরিয়া বা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তাই তো? চাপের একক কি, চাপের একক খুব ইম্পর্টেন্ট, চাপের একক। চাপের একক আমরা, চাপের একক কি, চাপের এসআই একক কি হতে পারে? আচ্ছা, চাপের এসআই একক কি হতে পারে? আচ্ছা, এস এর মানে আমাদের যে ফোর্স বা বল, বলের এসআই একক কি, নিউটন। আর ক্ষেত্রফল একক কি হতে পারে, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য মাপছি, তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে কি দৈর্ঘ্য স্কোয়ার মানে কি, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য মাপার একক মিটার, তার মানে এটা মিটার স্কোয়ার বা নিউটন মিটার স্কোয়ার, বা একে বলা হয় পাস্কাল বা পিএ। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে কি হচ্ছে, সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার, সরি ভুল বললাম, সিজিএস পদ্ধতিতে ডাইন আর সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? এটা আমরা খুব জানি, খুব ভালো করে জানি আমি জিনিসটা। আমার কি লেখা হয়েছে এই জিনিসটা? পরে লিখে গেলে তো কমেন্ট শর্ট করে জানা যায় এটা লেখা হয়েছে আমার। তাহলে বোঝা যায় চাপের একক কি। আমাদের এই চাপের একক গুলো কিন্তু খুব লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কোনো কোনো জায়গায় দেখবো যে চাপের একক লিখবে 76 সেন্টিমিটার এইচজি। এটা কি, আমরা ব্যারোমিটার শুনেছিলাম, ব্যারোমিটার। ব্যারোমিটার কি হতো, ব্যারোমিটার কি করতাম, যে পারদটা কতটা উপরে, মানে একটা ব্যারোমিটার কি হতো, ব্যারোমিটারে যে এখানে একটা ধরো পারদের কন্টেনার রয়েছে, এবং এখানে একটা পাইপ টাইপ লাগিয়ে দিয়ে এবং সেখানে যদি দাগ দিয়ে রেখেছি, তাহলে কি এখানে যে বায়ু যে চাপ দেয় সেটার অনুযায়ী, সেই অনুযায়ী এখান থেকে পারদটা ওঠে এবং একটা নির্দিষ্ট চাপ পর্যন্ত যায়, তাই তো? এই যে পারদের চাপ, এই পারদের চাপ অনুযায়ী লেখা হয় যে 76 সেন্টিমিটার এইচজি। 76 সেন্টিমিটার এইচজি মানে কি, যে বাইরে চাপটা দিচ্ছে, সেই চাপটার ফলে কি হচ্ছে, আহ পারদটা 76 সেন্টিমিটার উঠে যাচ্ছে, এটাই এখানে বলেছে। এবং পরীক্ষা আমরা যখন অঙ্ক করবো বা নিউমেরিক্যালস করবো এই চ্যাপ্টারে, তখন দেখবো যে এইরকম ফর্মে দিয়েছে চাপের একক। তাহলে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ওখানে কি অ্যাকচুয়ালি এখানে তো চাপই মাপছে অ্যাকচুয়ালি, না যে কতটা যতটা চাপ দেবে ততটাই উপরে উঠবে, তার মানে এটা একটা কাইন্ড অফ তোমার চাপই মাপা হচ্ছে, হ্যাঁ কি না? তো এইরকম যদি ফর্মে দেওয়া থাকে, কেউ যদি ঘাবড়ে যাবে, যে বলবে যে কি করে হলো দাদা, তুমি তো বললে যে এইটা হচ্ছে চাপের একক, তুমি ফট করে এখানে এখন এরকম দেখছি। আবার কোনো কোনো জায়গায় এটিএম বলে দেখবে, বা অ্যাটমসফিয়ার যাকে বলে, এটাও কিন্তু চাপের একক, ঠিক আছে? এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 atm মানে কত, 76 সেন্টিমিটার এইচজি। এইটা যা, এটাও তাই, বোঝা গেছে? ওকে, তাহলে সবার চাপ ক্লিয়ার? হুম, ক্লিয়ার তো? আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে আয়তনের দিকে। খুব ইম্পর্টেন্ট, আয়তন। আয়তন কি,
কোনো পদার্থ বা কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকেই আমরা তার পরিমাপকে কি বলা হয়? আয়তন। কিন্তু এখানে আমার দরকার হচ্ছে কি গ্যাসের আয়তন দরকার, তাই তো? এখানে তো আমরা এতদিন পড়েছি, আমরা তো জানি আয়তন মানে কি কোনো একটা বস্তু, কোনো একটা বস্তু রয়েছে সেই বস্তুটা কতটা জায়গা জুড়ে রয়েছে সেটাই হচ্ছে আমার আয়তন, তাই তো? কিন্তু এখানে আমরা গ্যাসের মাপছি, তাই তো? গ্যাসের ক্ষেত্রে কি হবে জিনিসটা একটু দেখি। গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন কি বলছে? গ্যাসের আয়তন বলছে যে নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের, আচ্ছা এটাকে অন্য কালিতে লিখছি আপনাদের বুঝতে সুবিধা হবে, সরি, অন্য কালিতে লিখছি আমরা। এটাকে আমি যে লিখি সেটা হচ্ছে যে নির্দিষ্ট ভরের গ্যাস একক সময় সময় যতটা স্থান দখল করে তাকে ওই গ্যাসের বলে। ক্লিয়ার? গ্যাসের আয়তন তাহলে কি, যে কোনো একটা গ্যাস, সাপোজ এই হচ্ছে আমার একটা কন্টেনার এবং এই কন্টেনারের মধ্যে এতটা গ্যাসটা ধরে রয়েছে, তার মানে কি গ্যাসের আয়তন কি এতটা, তাই তো? এবার গ্যাসের আয়তন মাপার একক কি? একক আয়তন মধ্যে কি, আয়তন মানে কি, আয়তনকে আমরা ভি দিয়ে লিখি বা ভলিউম বলে যাকে আমরা বলতে, তো আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে ভর বাই ঘনত্ব বা ডেন্সিটি। এটা হচ্ছে ভর, আবার এটা হচ্ছে ঘনত্ব। মানে যত বেশি ঘনত্ব হবে তত আয়তন ছোট হবে। মানে কি, এই যে অণুগুলো রয়েছে, এই অণুগুলো যত কাছাকাছি থাকবে তার মানে কি ঘনত্ব বেড়ে গেল। কাছাকাছি থাকা মানে কি, মানে ঘনত্ব বাড়া মানে কি কাছাকাছি, এই এই কণাটা এই কণা খুব কাছাকাছি রয়েছে, তার ফলে কি জায়গা কম লাগছে, তাই তো? জায়গা যেই কম লাগছে তার ফলে কি আয়তন কমে যাচ্ছে, তার মানে কি ঘনত্বের সাথে আয়তনের ব্যস্তাবলিক সম্পর্ক, তাই তো? আচ্ছা, আর তাছাড়াও আয়তন মাপা আরেকটা একক হচ্ছে মানে আরেকটা পদ্ধতি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা মানে যদি আমার সলিড কোনো বস্তু হয় সেক্ষেত্রে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি। কারণ কি সলিডের হতে ক্ষেত্রে কি কত দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আমি ভর এবং ডেন্সিটি দিয়ে বার করতে পারি, আমি ভর আমি ঘনত্ব জানি তো, গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব বার করতে পারবো খুব ইজিলি। সেক্ষেত্রে আমি ঘনত্ব এই ফর্মুলাটা ইউজ করে খুব ইজিলি কি বার করে ফেলতে পারি, আয়তন বার করে ফেলতে পারি। আচ্ছা, আয়তনের একক কি হবে? একক আয়তনের একক কি হবে? হুম, আয়তনের একক কি হবে? আয়তন এখানে দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা, তাই তো? তার মানে কি দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, তার মানে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি মিটার, তাই তো? তাহলে এটা মিটার কিউব হবে নিশ্চয়ই, তাই তো? আচ্ছা, আর সিজিএস পদ্ধতিতে কি হবে? সেন্টিমিটার, তাই তো? কারণ দৈর্ঘ্য মাপা গেছে, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার মাপা হয়, তাই জন্য সেন্টিমিটার কিউব। ঠিক বললাম কি বললাম? হুম, তাই তো? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কোনো কোনো সময় এই দুটোর মধ্যে সম্পর্ক বার করতে দিতে পারে। এই দুটোর মধ্যে সম্পর্ক কি, মানে যদি আমাকে কোন একটা অঙ্কেতে এমন বলা থাকে যে এক জায়গায় বলছে যে আমার মিটার কিউবে রয়েছে এবং একটা জায়গায় সেন্টিমিটার কিউব রয়েছে, আমি কেমন কি একটা তো সিরিয়াস একটা এসআই তে রেখে করতে পারি কখনো আমি পারি না। সেক্ষেত্রে আমি কি করবো, যে এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করবো। কিভাবে সম্পর্ক তৈরি করবো? আচ্ছা, এক মিটার কিউব মানে কি, এক মিটার কিউব মানে কি লিখতে পারি? আচ্ছা, মিটারকে সেন্টিমিটার কনভার্ট করতে গেলে কত কত দিয়ে গুণ মানে কত করতে হয়? 100, তাই তো? কিন্তু
আর আবার কিউব, তাই তো? 1 মিটার কিউব মানে কি? এই মিটার কিউবটাকে যদি তুমি কনভার্ট করতে চাই, এই একটাকে যদি কনভার্ট করতে চাই সেন্টিমিটার, তাহলে কি 100, তাই তো? তার কিউব মানে কি? তাই কিউব করছি, তার মানে কি এখানে আহ, এই 100টাকে কি লিখতে পারি, 10 স্কোয়ার লিখতে পারি, সেন্টিমিটার কিউব। আর তাহলে আমি সূচকের নিয়ম অনুযায়ী কি জানি, এই দুটো গুণ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, 10⁶ সেন্টিমিটার। 1 মিটার, তার মানে 1 মিটার কিউব মানে কি হতো, 10⁶ মনে থাকবে এটা? খুব ইম্পর্টেন্ট, অঙ্কের কাজে লাগবে। আচ্ছা, আয়তনের আরেকটা একক আমরা ইউজ করি, সেটা হচ্ছে লিটার। আমরা বলি না 1 লিটারের জল দাও, 2 লিটারের জল দাও, 3 লিটারের জল দাও, মানে আমরা দোকানে গেলে কিনতে গেলে জল বললে লিটারে মাপি। তো জলেরও তো একটা আয়তন আছে, মানে অ্যাকচুয়ালি লিটারটা কি একটা আয়তন একক। তাহলে এর আরেকটা একক হচ্ছে লিটার। লিটার, যাকে আমরা এল দিয়ে লিখি, ঠিক আছে? এই এই যে লিটার, এই লিটারটাকে আমরা, এই লিটার সঙ্গে এটার এইগুলো কোনো সম্পর্ক থাকা উচিত। তবে তাহলে আমি যদি লিটারে রেখে দেয়, এবং তাহলে আমি যদি এখানে কনভার্ট করে নিয়ে আসতে হয়, তাহলে কিছু তো একটা করতে হবে যেখান থেকে আমি এখানে নিয়ে আসতে পারবো, এটার সাথে সম্পর্ক করতে পারবো। সেটা হচ্ছে যে 1 লিটার সমান 1000 সেন্টিমিটার। তাহলে কি 1 লিটার সমান 1000 সেন্টিমিটার। তাহলে আহ আচ্ছা, এই সেন্টিমিটার কিউব অনেক সময় আমরা সিসি লিখি, কি লিখি, সিসি, ঠিক আছে? কিউব, সেন্টিমিটার কিউব কে আবার সিসি লেখা হয় অনেক সময়। মানে পরীক্ষার সময় যদি কোনো একটা জায়গাতে যে 100 গ্রাম, 100 সিসি লেখা আছে, 100 সিসি মানে কি, 100 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আয়তনের পার্টটা কি সবার বোঝা গেল? একটু সবাই আমাকে একটু জানাও, এই আয়তনের পুরো পার্টটা কি সবার বোঝা গেছে? যে আয়তন কাকে বলে এবং আমার কি কি পরীক্ষার সময় দরকার পড়বে, এগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট। এটা যদি একটু না করতে পারো তাহলে কিন্তু সমস্যা। মানে এই যে থিওরিটিক্যাল পার্টটা এবং এখানে যে কনভার্সন যেগুলো রয়েছে, এইগুলো কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে, এবং এখান থেকে চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আসে এবং খুব ইজি অঙ্ক আসে, এবং সেগুলোকে প্রমাণ করতে কিন্তু আমাদের এইগুলো দরকার পড়বে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবার এবার তাহলে আমি ইরেজ করছি। আমি সবাই পজ করে একবার দেখে নাও। আর আমি না তো পরবর্তী পেজে যাচ্ছি, না তো অনেক লেন্দি হয়ে যায়, তো এই জন্য হচ্ছে সবাই পজ করে একবার দেখে নাও, আমি পরবর্তী টপিকে যাচ্ছি। ওকে। আচ্ছা, চাপের আমাদের কিছু টপিক বাদ গেছে, এটা একটা প্রমাণ চাপ কাকে বলে, মানে বায়ুমণ্ডলীয় চাপে কি বলছে। প্রমাণ চাপ বলতে অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলীয় চাপকে আমরা বোঝাই, মানে বায়ুমণ্ডল যে চাপ দিচ্ছে সেই চাপটা কতটা, সেটাই আমাদের প্রমাণ, তাকে বলে আমরা প্রমাণ চাপ। যেমন ধরুন একটু আগে আমরা যেটা লিখলাম না, 76 সেন্টিমিটার এইচ জি, তো ওইটা প্রমাণ, প্রমাণ চাপটা কত সেটাই হচ্ছে না এখানে মানে 76 সেন্টিমিটার এইচ জি যেটা বললাম, সেটা কিভাবে অ্যাকচুয়ালি আমি জাস্টিফাই করবো, সেটাই হচ্ছে প্রমাণ চাপের উদাহরণ, মানে ডেফিনেশন। আচ্ছা, কি বলছে যে সমুদ্র পৃষ্ঠ, সরি আবার সেম কালিতে লিখে ফেলছি, সরি। বলছে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, উষ্ণতায় বায়ু 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান
আমাদের সমান যে চাপ প্রয়োগ করে তাকে সরি প্রমাণ চাপ বলে। সরি, কোয়েশ্চেন ম্যাথমেটিক্স। আচ্ছা, প্রমাণ চাপ বলে। আচ্ছা, প্রমাণ চাপ মানে প্রমাণ চাপ মানে 1.013 ডাইন সেন্টিমিটার এক প্রমাণ চাপ মানে কত? এটা খুব ইম্পর্টেন্ট। মানে 76 সেন্টিমিটার, এই জি বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে 1.013 ডাইন সেন্টিমিটার। এটা অ্যাকচুয়ালি এটাই বলে। ওকে, বায়ুমণ্ডলের সাথে আরেকটা একক হচ্ছে বার। বার, 1 বার সমান কত হচ্ছে? দেখে নাও, 1 বার সমান কি? 10⁶ ডাইন সেন্টিমিটার। কত? 1 বার সমান 10⁶ সেন্টিমিটার ডাইন সেন্টিমিটার কিউব। ঠিক আছে, পরীক্ষার সময় কোনো জায়গায় বার দেওয়া থাকে, তাহলে সেখানে ডাইন সেন্টিমিটার কনভার্ট করতে পারবো আমরা এই এইটা ইউজ করে। তাহলে মোটামুটি আমরা বেসিক্স অফ এই চ্যাপ্টারে আমরা কমপ্লিট করে ফেলেছি। এই এই যে বেসিক্স পার্টটা আমরা করলাম, এই বেসিক্স পার্টটা আমাদের কোথায় কাজে লাগবে? অনেক টিচারই বলবে যে এগুলো এই জায়গাটা খুব একটা দরকার পড়ে না, নিউমেরিক্যাল করার সময় দেখে নেবো। কিন্তু এই জায়গাটা যদি ফার্স্টে আমরা ক্লিয়ার করে নিই, তাহলে আমাদের কি হবে, যখন নিউমেরিক্যাল করতে বসবো বা যখন যে কোনো প্রবলেম করতে বসবো, তখন আমাদের কিন্তু জায়গাটা বুঝতে তুলনামূলক ইজি হবে, তাই কি না? আচ্ছা, এই পর্যন্ত সবাই যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমি নেক্সট পার্টে যাই। আচ্ছা, এইবার যেখানে আমরা ঢুকবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন পার্ট। এতক্ষণ পর্যন্ত আমরা বেসিক্স করছিলাম, এইবার আমরা ঢুকবো মেইন পার্টে। মেইন পার্ট কি বলছে? এইবার আমরা ঢুকবো বয়েলের সূত্র। আমি কি বললাম, আমি যখন চ্যাপ্টার শুরুতে কি বলেছিলাম, চ্যাপ্টার শুরুতে বলেছিলাম যে এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসের মধ্যে সম্পর্কগুলো আমাদের এই চ্যাপ্টারের মূল লক্ষ্য, তাই তো? এই তিনটে জিনিস হলো আমাদের একদম মূল লক্ষ্য। এই তিনটে জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আর তিনটে ল মোটামুটি আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে চার্লসের সূত্র, একটা বয়েলের সূত্র, এবং একটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এবং এই যে অ্যাভোগাড্রোর সূত্র, এবং তারপর আমরা একটা এদের সমন্বয় করে বা কম্বাইন করে আমরা আহ যে কোনো গ্যাসের জন্য একটা সূত্র আবিষ্কার করেছিলাম, যেটা হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি। খুব ফেমাস সূত্র। এই পিভি ইজিক্যাল টু এনআরটি কে আমরা আলোচনা করতে পারি, এবং এইটার অনেক কারণ আছে আলোচনা সূত্র বলার কেন, এবং সেটাই আমরা পরবর্তীকালে জানবো। ওকে, সেই থাকে না, আমরা ফার্স্টের জন্য হেডিং করো হচ্ছে বয়েলের সূত্র। ইম্পর্টেন্ট, মন দিয়ে বুঝবে, সবাই মন দিয়ে একটু বুঝবে, ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, কি বলছে? বয়েল বলছে যে যদি আমার কাছে এইরকম একটা কন্টেনার থাকে এবং এর মধ্যে কিছু গ্যাস আছে, বলছে এই যে কন্টেনারটা, এই কন্টেনারটাকে আমি একটা ফিক্সড টেম্পারেচারে রেখেছি, সাপোজ 20 ডিগ্রি টেম্পারেচারে আমি রেখেছি, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেখেছি। এবং এই গ্যাসটাকে রাখার ফলে কি হচ্ছে, এই গ্যাসেরটা কিছু আমার ভর আছে, সাপোজ ধরুন এম ভর আছে, এবং এটাকেও যদি আমি কনস্ট্যান্ট রাখি, মানে কি বাইরে থেকে আমি কোনো এক্সট্রা গ্যাস ঢোকাচ্ছি না, এইটুকু গ্যাস রেখে দিই, এবং এর উপর যদি হালকা একটা পিস্টন তৈরি করি, পিস্টন কি করে চাপ দেয়, ঠিক আছে?
এই যে পিস্টন তৈরি করে, এবং এর ফলে দেখা যাবে যদি আমি বাইরে থেকে খুব বেশি চাপ দিই, তাহলে এটা কি হবে, স্কুইজ করে যাবে, তাই তো? তার মানে কি, চাপ বাড়লে আয়তন কমছে, আয়তন বাড়লে চাপ কমছে, উপর দিকে ঠেলবে না, মানে এই বস্তুর উপর দিকে ঠেলবে তো, চাপ যদি আয়তন বেড়ে যায়। তাহলে গ্যাস বয়েল যেটা বলছে সেটা বলছে উষ্ণতা, উষ্ণতা ও সরি নির্দিষ্ট উষ্ণতা, আচ্ছা সরি, উষ্ণ নির্দিষ্ট উষ্ণতা না লিখলেও উষ্ণতা স্থির থাকলে, স্থির থাকলে নির্দিষ্ট, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তন ঠিক হারে পরিবর্তিত হয়। মানে কি, যে আমি এই যে যেটা এখানে বললাম যে উষ্ণতা স্থির রেখে দিয়েছে, তাহলে উষ্ণতা স্থির রেখে এবং ভরটাকে স্থির রেখে দিয়েছি, তারপরে কি হচ্ছে, চাপ এবং আয়তন পরস্পর সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। মানে কি বলছে, ভি দ্যাট ইজ 1/c। আচ্ছা, একটা সমানুপাতিক ধ্রুবক আছে, মানে এটা সমানুপাতিক ধ্রুবক তো, অপর ব্যস্তানুপাতিক হারে চলছে, সমানুপাতিক ধ্রুবক, এখান থেকে কি স্থির, উষ্ণতা ও ভর কি স্থির বা ধ্রুবক, তাই তো? আচ্ছা, এবার এটাকে যদি আমি লিখি যে ভি ইজ ইকুয়াল টু কে বাই পি, এটা সমানুপাতিক ধ্রুবক আনলাম, সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে সমানুপাতিক ধ্রুবক লাগাতে হয়, সেটা আমি এখানে লাগালাম। আর এখান থেকে আমি লিখতে পারি সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কি, তাই তো? আচ্ছা, এবার ধরো আমার একটা গ্যাস আছে যার ভর হচ্ছে sorry, যার চাপ হচ্ছে P1 এবং আহ, আয়তন হচ্ছে V1 প্রাথমিকভাবে, পরবর্তীকালে চেঞ্জ হয়ে সেটা P2 হলো এবং আয়তন V2 হলো, ঠিক আছে? তাহলে এইটা যদি আমি প্রথমটা সূত্র মানে এই কন্ডিশনটাকে বসিয়ে যদি এই সূত্রটা ইউজ করি, এই পার্টটা যদি দেখি, তাহলে সেটা কি হচ্ছে, P1 V1 ইজ ইকুয়াল টু কে, তাই তো? আবার এই কন্ডিশনটা যদি আমি এখানে আবার লাগাই, তাহলে কি হচ্ছে, P2 V2 ইজ ইকুয়াল টু কে। এবং এই দুটো যে ঘটনা, এই দুটো ঘটনা কি আলাদা আলাদা গ্যাসের ক্ষেত্রে হচ্ছে না, একটা গ্যাসের ক্ষেত্রেই বলছি, তাই তো? তাহলে এটাও যদি কে ইকুয়াল টু হয়, তাহলে কি আমি এটা ইকুয়াল টু এটা বলতে পারি, মানে এখান থেকে আমি তাহলে কি বলতে পারি, P1 V1 ইকুয়াল টু P2 V2, তাই তো? নাকি না? এটাই হচ্ছে বয়েলের গাণিতিক সূত্র, এটাই হচ্ছে কি বয়েলের সূত্রের গাণিতিক রূপ, এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এবং এইটা ইউজ করে আমরা করব কি, আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন ধরনের চাপ এবং চাপের সঙ্গে সম্পর্ক, এগুলো আমরা সেখানে চেক করবো। ওকে, আচ্ছা, এটা তোমার আহ ওখানে বোঝা গেছে যে বয়স সূত্র কি, ধরো যে উষ্ণতা স্থির থাকবে, মানে কি, আমি একটা বস্তু, আমি একটা গ্যাস নিয়েছি এবং সেই গ্যাসটাকে আমি একটা নির্দিষ্ট উষ্ণতায় রেখেছি এবং তার ভর আমি চেঞ্জ করছি, মানে কি, বাইরে থেকে আমি কোনো গ্যাসের মলিকুল দিচ্ছি না এক্সট্রা ভেতরে, তাই তো? তাহলে ভর চেঞ্জ হবে না। যদি এরকম করি, তো সেক্ষেত্রে কি বলছে যে তার ওই যে গ্যাসের যে চাপ আর ওই গ্যাসের যে আয়তন, তাহলে সেটা কি হবে, ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হবে। মানে কি, এই যে এই কন্ডিশনটা দেখো, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস রেখে দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি আমি, 20 ডিগ্রি সেলসিয়াস এক্সাম রেখে দিচ্ছি এবং তার ভরটাকে আমি এম রেখেছি, ঠিক আছে? এবার যদি আমি এখান থেকে পি প্রেসার দিই, ঠিক আছে, তাহলে এর আয়তন ভি হয়ে আছে। এইবার যদি পি এই প্রেসারটাকে চেঞ্জ করে যদি এইরকম করলাম, সাপোজ ধরো এই যে জিনিসটা ছোট হয়ে গেল, আমি তো নামিয়ে আনা পিস্টনটাকে, তাহলে কি, ভলিউম বাড়লো না কমলো, টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস রয়েছে আর ভর এমনি রয়েছে, তাহলে কি, এখানে এক্ষেত্রে কি হলো, চাপ বাড়লো না, চাপ বাড়লো, এই তো, মানে এটা পি থেকে P1 হলো, তার কিছু বেড়েছে, তাই তো? আর এটা যে আয়তন ভি ছিল, এটা ভি থেকে কি হয়ে গেল, V1 হয়ে গেল, তাই তো? কিন্তু
একটা বেড়েছে একটা কমছে, তার মানে কি জিনিসটা ধ্রুবক, তাই তো? সেটাই তো আমার গ্যার সূত্র বলছে, এই যে, তাই তো? মানে আলটিমেটলি গুণফলটা পি আর ভি এর গুণফলটা অলওয়েজ ধ্রুবক থাকছে, তাই তো? এই পার্টটা সবার ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে নেক্সট টপিকে। নেক্সট টপিক কি আমাদের? এই যে সূত্রটা পেলাম, এই সূত্র রিলেটেড কিছু গ্রাফ আমাদের থাকে, পরীক্ষায় গ্রাফ প্রবলেম থাকে। এরকম গ্রাফের প্রবলেম থাকে, দেখি এই যে সূত্রটা লিখলাম, এই সূত্র থেকে গ্রাফের কি প্রবলেম হতো, মানে এবার এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও করতে পারি না আমি, যে এই যে সূত্রটা আমি লিখলাম এটা তো কি মানে গ্রাফটা কিরকম দেখতে হচ্ছে, সেটা প্রশ্ন হতে পারে অনেকে। এই যে গ্রাফের, তাহলে এবার এখান থেকে গ্রাফটা কি লিখবো, গ্রাফটা কি করবো? গ্রাফটা করবো হচ্ছে এরকম যে আমার সূত্রটা কি, এটা তো পি ভ্যারিসেস ওয়ান বাই ভি বা ভি ভ্যারিসেস ওয়ান বাই ভি যাই বলতে পারি, ঠিক আছে? তাহলে যদি আমি এরকম একটা সরল এক্সেস আনলাম, এই একটা এক্সেস এটা ওয়াই এক্সেস, ধরো আমি এটাকে ধরলাম এটা পি হতে পারে, এটা এটা পি ধরলাম, এটা ভি ধরলাম, ঠিক আছে? কথা কথা ধরলাম। তাহলে কি বলছি, যখন পি বেশি তখন ভি কম, গ্রাফটা খানিকটা এইরকম দেখতে হয়। কেন? দেখো এই জায়গাটা দেখো, লক্ষ্য করো সবাই, যে এই জায়গাটাতে পি বেশি না, এই ওয়াই বরাবর তো পি বাড়ছে, তো এই জায়গাটাতে পি বেশি। কিন্তু যখন এই জায়গাটাতে আসছি, তখন কি দেখা যাচ্ছে, এই জায়গাটাতে এই বরাবর ভি রয়েছে, তাই তো? তো এইখানে ভি বেশি, তার মানে কি, কিন্তু তখন পি কি হচ্ছে, কমে গেছে, তাই তো? এইটা হচ্ছে আমার এই যে সমীকরণ, এই সমীকরণের গ্রাফ হচ্ছে এইটা। কন্ডিশন যে এখানে হচ্ছে টিটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, এটা যে টি ওয়ান। এবার যদি আমি যদি উষ্ণতা বাড়িয়ে দিই, মানে সেম গ্যাস রয়েছে কিন্তু অন্য উষ্ণতা উঠছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হবে, ধরো আমার দুটো উষ্ণতা রয়েছে, একটা টি ওয়ান উষ্ণতা রয়েছে, একটা টি টু উষ্ণতা রয়েছে। টি ওয়ান উষ্ণতা ধরি, আমি এখানে কন্ডিশন লাগালাম কি, টি টু টা টি ওয়ান এর থেকে বড়, মানে টি টু টা বেশি গরম, টি ওয়ান টা কম গরম। তা সেক্ষেত্রে যদি কিছু হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা আমার পি গ্রাফ, পি এটা বি, তাই তো? তাহলে গ্রাফটা একটা এরকম, তাই তো? সেটা তো আমরা দেখলাম একটু আগে, এইটা তো সেটাই তো বলছে। তাহলে এইটা একটা টেম্পারেচারের জন্য হবে। এইবার আরেকটা হচ্ছে এরকম, দুটো গ্রাফ আঁকতে বললাম একটা জায়গাতে। আচ্ছা, এইবার আমাকে সব বলো তো, কোনটা কম টেম্পারেচারে, কোনটা বেশি টেম্পারেচার? হুম, কোনটা কম টেম্পারেচার কোনটা বেশি টেম্পারেচার, কি করে বুঝবো? আচ্ছা, কোন একটা, আমার ধরো, আচ্ছা এবার ধরো, এবার কোন একটা গ্যাসে বেরোচ্ছে, মানে আমার ধরো এখানে এই গ্যাস হচ্ছে, এবার এই গ্যাসের এই গ্যাসটাতে যখন আমি টেম্পারেচার টি ওয়ানে রেখেছি, ঠিক আছে? ধর আমি যেটা আগে রেখেছিলাম 20 ডিগ্রি এরকম রাখলাম, ঠিক আছে? তাহলে এইবার এইখানে কি, এই যে অণুগুলো, এই অণুগুলোর এনার্জি কম ছিল, কারণ কি এখানে তো শক্তি পাচ্ছে না, মানে তাপটা প্রকার শক্তি, সেটা তো এখানে, এখানে তাপমাত্রা মানে টেম্পারেচার যত কম, আমার এখানে তাপ শক্তির পরিমাণও কম। তারপরে এই যে অণুগুলো, এগুলো যে দৌড়াদৌড়ি বা ছুটোছুটি করা বা দূরে সরে যাওয়ার যে প্রবণতা, সেটা কম। কিন্তু যখনই আমি টেম্পারেচার বাড়িয়ে T2 করবো, এটা যদি 40 ডিগ্রি হয়ে যায়, তার মানে কি এখানে এনার্জি বেড়ে গেল আগের তুলনায়। তাহলে কি হয়, এটা ধীরে ধীরে দূরে যাওয়ার চেষ্টা করবে না অণুগুলো, দূরে যাওয়ার চেষ্টা করা মানে কি আয়তন বাড়ছে, এবং তার উপর যদি আমাকে চাপ চেঞ্জ করে যদি আমাকে আয়তনটাকে কমাতে হয়, তাহলে এখানে চাপের পরিমাণও বাড়াতে হবে, আয়তনের পরিমাণও বাড়াতে হবে। এই জিনিস, এই যে গ্রাফটা, এই গ্রাফটা কি বোঝাচ্ছে, সেটাই তো বোঝাচ্ছে চাপ অনেকটা উঠে গেছে উপর দিকে, তার মানে জিনিসটা অনেক বেড়ে গেছে, তাই তো? এই যে বেড়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা যদি তাহলে প্রথমে এই যে গ্রাফটা, এটা কিন্তু টি টু কে বোঝাচ্ছে, আর এই নিচে যেটা সেটা টি ওয়ান কে বোঝাচ্ছে। কারণ কি, এই ক্ষেত্রে কি আমাকে কম প্রেসার দিতে হচ্ছে, কারণ কি এখানে ভলিউমটা নর্মাল মোটামুটি স্থির জায়গা রয়েছে,
তাহলে এখানে এখানে যতটা প্রেশার দিতে হচ্ছে এখানে তার থেকে বেশি প্রেশার দিতে হবে, কারণ কি যে এই গ্যাসের অণুগুলোর মধ্যে এনার্জি রয়েছে, তাহলে কি তারা ছড়িয়ে থাকার চেষ্টা করবে, এবং যেহেতু ছড়িয়ে থাকার চেষ্টা করবে তাহলে ফলে কি হবে যে এই জায়গাটাতে আয়তনটা বাড়বে, এবং সেই আয়তনটা যদি আমাকে কমাতে হয় তাহলে আমাকে জোর করে এখানে অনেক বেশি প্রেশার দিতে হবে, তাই তো? এটাই তো সেকেন্ড গ্রাফটা এটাই বোঝাচ্ছে। এই জায়গাটা কি সবার ক্লিয়ার হয়েছে? যে T2 আর T1 এ ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? আচ্ছা, অলরেডি ক্লিয়ার হয়ে যায় এবং চটপট এখানে কমেন্ট বক্সে ইয়েস বলে লিখে দাও। আর আর এই যে এই যে লেকচার সিরিজটা আছে, এই লেকচার সিরিজের পরবর্তী ভিডিওগুলো তোমাদের দরকার কিনা, বা তোমরা একটা নিউমেরিক্যাল বেস মানে পুরো এই চ্যাপ্টারে যত অঙ্ক রয়েছে সেই রিলেটেড আমরা ক্লাস করাবো, সেই ক্লাসটাও তোমরা কি করতে চাও কিনা সেটা অবশ্যই আমাদের কি করবে, জানাবে। কি করে জানাবে? কমেন্ট বক্সে লিখো, এবং কমেন্ট বক্সে লিখে এবং বেল আইকনটা কিন্তু প্রেস অন করে দিও, যাতে তুমি সব আপডেট আগে থেকে পেতে থাকো। আচ্ছা, এইবার এই জায়গাটা মুছে আমি, ওকে, এই জায়গাটাতে মুছছি। এইবার ধরো, এইবার ব্যাপারটা হচ্ছে ধর, এবার ধরলাম যে আমার ধরো পিভি আছে, পিভি আর ভি এই দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে, মানে কি এই যে পিভি যে গুণফল আর তার সঙ্গে ভি এর চেঞ্জ, সেটার একটা গ্রাফ দেখতে চাইছি। কিভাবে সেটা দেখবো? এটা নর্মাল, আবার যেরকম নর্মাল আঁকি সেরকম আঁকবো আমরা। এদিকে ধরো আমি পিভি নিলাম আর এদিকে ধরো ভি নিলাম। আচ্ছা, আমরা চার্লসের সূত্রে কি পেলাম? গাণিতিক রূপে P1V1 = P2V2, মানে কি যাই হয়ে যাক এদের যে গুণফলটা মানে চাপ এবং আয়তনের যে গুণফলটা সেটা অলওয়েজ ধ্রুবক থাকবে। তার মানে কি, যদি আমি ধরি পার্টিকুলার এই পয়েন্টে একটা রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা অলওয়েজ এরকম স্ট্রেট লাইন থাকবে না, কারণ কি ধ্রুবক থাকছে, তো চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ হচ্ছে না। আমরা যখন গতিসূত্র আগের ক্লাস 9 যখন গতিসূত্র পড়েছিলাম, তা সেক্ষেত্রে কি এই জায়গাটাতে কি হতো, যখন সমবেগে গতিশীল হলে কোনো কি এরকম দেখতে হতো না গ্রাফটা খানিকটা, তাই তো? তা এই ক্ষেত্রেও কি হচ্ছে, পিভি তো চেঞ্জ হচ্ছে না, মানে ভি যাই হোক না কেন পিভি, পি আর ভি এর গুণফল যেটা সেটা অলওয়েজ ধ্রুবক থাকছে, তো তাহলে সেটা হচ্ছে এই গ্রাফ। এবং এই ক্ষেত্রে যদি আবার T2 আর T1 এর ব্যাপারটা আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে জিনিসটা এইরকম দাঁড়াবে, যদি কন্ডিশন কি, যদি T2 T1 এর থেকে বড় হয়, তাই তো? তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা হবে T1, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, সিমিলার কেস, তাই তো? তাহলে পরীক্ষার সময় যদি এরকম গ্রাফ দিয়ে কোশ্চেন আসে, পারা যাবে এখান থেকে? মাধ্যমিকে যদি পরীক্ষায় এরকম গ্রাফ দিয়ে কোশ্চেন আসে তাহলে পারা যাবে? আমি এখানে কি দেখলাম, T2, T2টা বেশ ওপরে কেন, T2টা ওপরে কেন, কারণ এই যে পি আর ভি এর যে গুণফল, যদি চাপ আয়তন দুটোই বেড়ে যায় তাহলে কি তাদের যে গুণফল সেটাও বাড়বে, মানে সেটা উপর দিকে উঠছে না আস্তে আস্তে, তো সেজন্য ওই যে উপর দিকে উঠেছে এবং T1টা নিচে রয়েছে। বুঝতে গেছে, যেটা যে কেসটা এখানে যে মানে এখানে যে গন্ডগোলটা হলো সেই গন্ডগোলটা এখানে হচ্ছে, গন্ডগোল অ্যাকচুয়ালি ঘটনাটা যে যেখানে হচ্ছে সেটা এখানে হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার এই অব্দি? ক্লিয়ার, ওকে। আচ্ছা, এবার আমরা করবো কিছু প্রবলেম। প্রবলেমস করবো চার্জ সূত্রে, সরি বয়েলস সূত্রে, সরি ভুল বলেছি, বয়েলস সূত্র। আচ্ছা, বয়েলস সূত্রের কিছু প্রবলেম, ফার্স্ট যেটা প্রবলেম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আহ,
হুম। আচ্ছা কি বলছে, ধরো বলছে এই কোশ্চেনটা বলছে যে 76 সেন্টিমিটার এইচজি চাপে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতায়, কোনো গ্যাসের আয়তন 1 লিটার। একই উষ্ণতায় 19 সেন্টিমিটার এইচজি চাপে ওই গ্যাসের, যে গ্যাসটা আমরা আগে বললাম, ওই গ্যাসের আয়তন কত হবে? নোট করছেন? বলছে 76 সেন্টিমিটার চাপ নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতা বলে মানে কি, আমাদের বয়সসূত্র, বয়সসূত্র কি বলছো, নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের ভর, এই সরি, নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট ভরের ক্ষেত্রে কোনো গ্যাসের আয়তন এবং চাপ পরস্পর ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়, তাই তো? এখানে আমার যদি এখানে দু ধরনের দুটো চাপ বলে দেওয়া আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, তাই তো? তাহলে যদি ইনিশিয়াল কন্ডিশন যেটা, মানে ইনিশিয়াল মানে কি, এইটা প্রথমে নর্মাল ছিল এটা, তাই তো, 1 লিটার, সরি এই এত 76 সেন্টিমিটার, তাহলে P1 যদি ধরি, সেটাকে ইনিশিয়াল হচ্ছে প্রাথমিক চাপ, তাকে সেটা লিখতে পারি 76 সেন্টিমিটার এইচজি। আমি কি বললাম পরীক্ষা অঙ্ক এরকম আসতে পারে। আচ্ছা, তো এই যখন এই যে ইনিশিয়াল চাপ P1 দিচ্ছি, তখন আহ আয়তন কত V1, সেটা কত 1 লিটার, তাই তো? এইবার চাপটা যখন বাড়ালাম, বাড়িয়ে কি হলো, ফাইনাল যেটা বা অন্তিম চাপ যেটাকে বলছি, সেটা হচ্ছে কত হলো, 19 সেন্টিমিটার এইচজি, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বয়েলের সূত্র অনুযায়ী, আচ্ছা আমরা এখানে বয়েলের সূত্র কেন নিলাম, কারণ কি এখানে তাপমাত্রা কি বলেছে, একই উষ্ণতা বা তাপমাত্রা বা উষ্ণতা কি বলেছে, সেম বলেছে না, তাই তো? তাহলে এখানে সেম হবে তো জিনিসটা, হ্যাঁ কি না? তাহলে উষ্ণতা সেম হলে কি হবে, সেটা বয়েলের সূত্র হবে না? তা বয়েলের সূত্র কি বলছে, P1 V1 = P2 V2, তাই তো, হ্যাঁ কি না? P1 কত বলে দিয়েছে আমাকে এখানে, 76, আর V1 কত বলেছে, 1, আর P2 কত বলেছে, 19, আর V2 আমি জানি না। তাহলে যদি V2 লিখি, তাহলে কত হচ্ছে, 76 × 1 / 19, 4 × 19 = 76 না? হুম? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, V2 = 4 লিটার। কারণ V2 4 লিটার কেন, এবার প্রশ্ন হবে V2 4 লিটার কেন। V2 4 লিটার এই কারণেই হলো যে, এইখানে যে আমি এই যে আমাদের যে আয়তনটা ছিল প্রথমে, সেটা লিটারে ছিল তো, তাহলে দুটো জিনিসের অনুপাত কোনোদিন কি আলাদা আলাদা হতে পারে? দুটো অনুপাত যদি দেখি, তাহলে তাদের এককটা নিশ্চয়ই মোটামুটি সেম হওয়া উচিত, মোটামুটি না অ্যাকচুয়ালি সেমই হওয়া উচিত, তাই তো? তাহলে যদি এটা যদি লিটার থাকে, তাহলে এটাও লিটারে থাকবে, এই জন্য একটা V2 হচ্ছে লিটার, 4 লিটার। বোঝা গেল এই অঙ্কটা? সবাই একটু ভালো করে দেখো, খুব অঙ্ক, মানে খুব ইজি অঙ্ক, কিন্তু এটা থেকে আমরা বেসিক থেকে স্টার্ট করলাম।
এই অঙ্কটা আমার হয়ে গেলে আমাকে সবাই একটুখানি জানাবে, তাহলে আমি নেক্সট অঙ্কটা করবো। নেক্সট অঙ্কটা কি বলছে? নেক্সট অঙ্কটা হচ্ছে, বলছে যে মানে আমাকে কন্ডিশন সবকিছু বলে দিয়েছে, কিন্তু আমাকে বলেছে যে প্রমাণ করে দেখাতে যে ওই যে কন্ডিশন গুলো দেওয়া আছে, এই কন্ডিশন গুলো যদি আমি স্যাটিসফাই করাই, তাহলে ওই যে কন্ডিশন গুলো, ওটা একটা বয়েলের সূত্রকে আলটিমেটলি কন্ডিশনকে স্যাটিসফাই করাবে এবং বয়েলের সূত্রকে প্রমাণ করে দেখাবে। সেটা আমি কিভাবে করবো? ঠিক আছে, ফার্স্ট অফ অল যদি এটা লেখা হয়ে যায়, বা পজ করে সবাই লিখে নাও, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? কারা কারা এখনো পর্যন্ত ভিডিওতে রয়েছে একটুখানি কমেন্ট করুন দেখি, যে কারা কারা এত পর্যন্ত দেখেছো অলরেডি। আজকের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা দিয়ে আমরা মোটামুটি এই টপিকটার বেসিক পার্টটা ক্লিয়ার করবো, এবং নেক্সট দিন আমরা করবো হচ্ছে বয়েলের সূত্রের শুধুমাত্র প্রবলেম, এবং তারপরের দিন আমরা করবো চার্লসের সূত্র, এবং তারপরের দিন আমরা করবো অ্যাভোগাড্রোর সূত্র, এবং তারপরে আমরা আরেকটা ক্লাস নিয়ে করবো যে তার রিলেটেড প্রবলেম, এবং ফাইনালি একটা ক্লাস নেবো যেটা 5 নম্বর ক্লাস হবে, যেখানে আমরা আদর্শ গ্যাসের সূত্র এবং সেখানে তার আদর্শ গ্যাসের রিলেটেড যে কোনো প্রবলেম গুলো আমরা করবো। ঠিক আছে, এবং আমি এখানে 34 খানা কোশ্চেন্স এর এমন একটা 34 থেকে 35 খানা কোশ্চেন্স এর এমন সেট করাবো, যে কোশ্চেন থেকে ডিরেক্টলি মাধ্যমিক 2027 কোশ্চেন আসবে। আমি এখানে লিখে দিচ্ছি যে আমি 34টা বা 35টা কোশ্চেন করাবো। ঠিক আছে, এবং সেই 35টা কোশ্চেনের মধ্যে থেকেই 2027 মাধ্যমিকে কোশ্চেন আসবে। এটা আমি লিখে দিচ্ছি, গ্যারেন্টি, গ্যারেন্টি। এবং ওখান থেকেই কোশ্চেন আসবে, যদি এই চ্যাপ্টার থেকে যা নিউমেরিক্যাল হয় ওই কটা কোশ্চেন মধ্যে থেকে আসবে, এবং সেটার জন্য না লাস্ট এই সিরিজের লাস্ট পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, এবং এই প্লেলিস্টটা পুরো দেখতে হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম কি বলছি, বলছে যে 80 cm/Hg চাপে নির্দিষ্ট উষ্ণতা ও ভরের আয়তন 4 লিটার, ওই একই উষ্ণতায়, আচ্ছা ওই একই উষ্ণতা বলা মানে কিন্তু উষ্ণতা অপরিবর্তিত থাকছে, এটা কিন্তু ঘুরিয়ে কোশ্চেন, মানে দিলে যাবে গুগলি। আচ্ছা, আহ, একই উষ্ণতায় 100 128 সেন্টিমিটার Hg চাপে গ্যাসের আয়তন তো 2.5 লিটার। তবে প্রমাণ করো ইহা, সরি হহা লিখে দিচ্ছিলাম, ইহা বয়েলের সূত্রকে মেনে চলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার্ট দিয়ে রাখো, কনসেপ্ট ক্লিয়ারের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কনসেপ্ট ক্লিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, আচ্ছা এখানে প্রাথমিক চাপ কত বলেছে? 80 সেন্টিমিটার। আমাকে এখন সবাই কোশ্চেন করতে পারে, এখানে সবই বলে দিয়েছে, বারটা করবো কি? আমাকে এখানে প্রমাণ করতে বলেছে এটা বাইরের সূত্র থেকে স্যাটিসফাই করছে। এখানে আমাকে কিছু বার করতে হবে না, এখানে আমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে এই যে অঙ্কটা, এই অঙ্কটা বলের সূত্রকে স্যাটিসফাই করছে। কিভাবে বল? প্রথমে P1 মানে কি, আমার প্রাথমিক চাপ বলে দিয়েছে, প্রাথমিক আয়তনও বলে দিয়েছে কত, 4 লিটার। আবার অন্যদিকে যদি দেখি P2 বা অন্তিম চাপ কত বলেছে, 128 সেন্টিমিটার Hg। আচ্ছা V2,
2.5 লিটার বলে দিয়েছে। আচ্ছা, okay। তাহলে এখান থেকে আমি কি পাবো? P1 V1, তাই তো? এটা কত? 80 × 4, তাই তো? হুম। আর এটা কত? P2 V2 কত? 128 × 2.5, তাই তো? আচ্ছা, এটা যদি 1 নম্বর সমীকরণ লিখি এবং এটা যদি 2 নম্বর সমীকরণ লিখি, ঠিক আছে? এবার লিখতে পারি 1 / মানে আমি কি করলাম, এই 1 নম্বর সমীকরণ দিয়ে 2 নম্বর সমীকরণ দিয়ে কি করলাম, ভাগ করে দিলাম, করে পাই, ভাগ করে দিলাম। ভাগ করে দিলে কি হবে? এইটা পাবো, অতএব এটা পাবো P1 V1 P2 V2 ইকুয়াল টু কত হবে? 80 × 4 128 × 2.5, তাই তো? তাই কি না? হুম। কি করে হবে? এবার দেখি। 25 10 হচ্ছে এটা। 5 দিয়ে কাটলাম, 25, 5 × 10। এবার 5 দিয়ে কাটছি 80 কে, 5 × 8 = 5, তাই তো? 5 × 30, 5 × 80, তাই তো? 2 দিয়ে এটাকে কাটছি, কত হচ্ছে? 2 × 6 = 12, 7 × 2 = 64, 4 × 16 = 64 না? 16 কেটে যাচ্ছে, কত হচ্ছে? 1 পুরো থাকছে, তাই তো? তাহলে এই পার্টটা পুরো 1, তাই তো? এই পার্টটা পুরো 1 হচ্ছে, এই পুরো কাটাকুটি করে 1 হচ্ছে। তাহলে এটাকে লিখতে পারি P1 V1, যদি কন্ডিশন এরকম লিখি, P1 V1 = P2 V2 = কত? 1, তাই তো? এবার এখান থেকে আমি উপরে যাই, উপরে যাচ্ছে, এখানে জায়গা নেই বলে আমরা উপরে যাচ্ছি। এই কোন লিখতে পারি P1 V1, P2 V2 টা ওদিকে গুণ হয়ে যেতে পারে না? P1 V1 = P2 V2, এটাই তো আমার সূত্র ছিল, বলের সূত্র, তাই তো? আমাকে প্রমাণ করতে বলেছিল বলের সূত্র মেনে চলে, মেনে চলে তো, তাই কি না? এটাই হচ্ছে আমার অঙ্ক। সবাই দেখে চটপট। তো আশা করি আজকের লেকচার, মানে তোমার সবাই যদি লেখা হয়ে যায়, আমি বলি যে আশা করি আজকের লেকচার সবার ভালো লেগেছে, এবং আশা করি যে তোমরা পরবর্তী লেকচার গুলোতে, মানে এই যে সিরিজে, মানে ক্যাশে আচরণে একটা যে সিরিজটা পুরোটা করবো, সেই সিরিজে প্রত্যেকটা লেকচার তোমার খুব মনোযোগ সহকারে দেখবে এবং ভালোবাসবে, আই থিঙ্ক। তাই জন্য বলছি যে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি বুঝতে পারো অবশ্যই একটা করে লাইক করে দাও, এবং যে সাবস্ক্রাইব বাটনটা সেটা কিন্তু প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তোমরা খুব ইজিলি পেতে পারো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।